হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য খুব জরুরি একটা ভিডিও নিয়ে এসেছি। প্রত্যেককে বলবো একদম পুরোটা দেখতে। তার কারণ হচ্ছে, প্রত্যেকেই জানো 27শে নভেম্বর থেকে যে আরআরবি গ্রুপ ডি এক্সাম শুরু হয়েছে এবং যথারীতি যতটুকু রিভিউ আমার কাছে এসেছে সেখানে প্রত্যেকের মুখে একটাই কথা যে ম্যাম, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন কিন্তু প্রচুর আসছে। তো আমার একজন কারেন্ট অ্যাফেয়ার্স এর শিক্ষিকা হিসাবে এইটুকুনি দায়িত্ব তো বর্তায় যে তোমাদের সাথেও একটুখানি শেয়ার করা যে কোন কোন টপিক গুলো বেশি আমাদেরকে জোর দিয়ে পড়তে হবে। যারা এখনো পরীক্ষা দাওনি, আগামী দিনে যাদের পরীক্ষাগুলো রয়েছে, আমি এটাও তোমাদের সাথে শেয়ার করব যে কোন কোন প্রশ্ন এসেছে। যে কটা প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি আমি মোটামুটি সে কটাই তোমাদের সাথে শেয়ার করব এবং বলবো মানে চেষ্টা করব এটুকুনি পুরোটা পরিষ্কার করা যে তোমাদের যারা নেক্সট ডেজ এর পরীক্ষাগুলো দেবে তাদের ঠিক কোন ভাগগুলো বেশি করে পড়া উচিত। তো চলো মানে শুরু করার আগে এটুকুনি আমার বলার যে অবশ্যই যেটা আমি এখনো অবধি বলে এসেছি, আগেও বলেছি যে আমি যে সমস্ত কোয়েশ্চেন গুলো করিয়েছি আগে সেটাকে একটু ভালো করে ফলো করো। আমি কিন্তু শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার করাই না, তার পাশাপাশি অনেক এক্সট্রা ইনফরমেশনও পাশে পাশে লিখে লিখে করাই, সেগুলোকেও অবশ্যই ফলো করবে। ঠিক আছে? তো প্রথমেই বলে রাখি, স্পোর্টস এর থেকে কিন্তু একটা হিউজ ওয়েটেজ দেখতে পেয়েছি। মোটামুটি যা প্রশ্ন আমি দেখলাম সেখানে কিন্তু এই স্পোর্টস এর সেকশন থেকে প্রচুর প্রশ্ন এসছে। যেমন ধরো তোমাদের আমি যদি স্পোর্টস এর সেক্টর থেকে দেখি, যেটা আমরা বলি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে, যেমন ইউএস ওপেন 2025 মেন এবং ওমেন দুটোই কিন্তু দিয়েছে, যেখানে ইউএস ওপেন মেনের ক্ষেত্রে জিতেছিল কার্লোস, আর ওমেনদের থেকে জিতেছে আরিয়ানা সাবালেঙ্কা, যেখানে কার্লোস বিলং করে হচ্ছে ইটালি থেকে এবং আরিয়ানা সাবালেঙ্কা বিলং করে হচ্ছে বেলারুস থেকে। ঠিক আছে? আর ঠিক তার পাশাপাশি ইউএস ওপেনের সাথে সাথে অস্ট্রেলিয়ার ওপেন, সেটাও কিন্তু তোমাদের, আচ্ছা কাকে হারিয়েছে, কার্লোস আলকারাজ কিন্তু জানিক সিনারকে হারিয়ে ইউএস ওপেন 2025 ট্রফিটা জিতে নিয়েছে। আচ্ছা, অস্ট্রেলিয়ান 2025 সেটা কিন্তু এখানে আমার অপোজিট হয়ে গেছে। মেনদের ক্ষেত্রে জিতেছে হচ্ছে জাইনিক এবং কার্লোসকে হারিয়ে অবভিয়াসলি, এবং ওমেনদের ক্ষেত্রে কিন্তু একজন নতুন একটি মেয়ে যার নাম হচ্ছে মেডিসন, যে কিন্তু ইউএসএ থেকে বিলং করে। এগুলো সবই তোমাদেরকে করিয়ে দেওয়া। এই দুটো চারটে প্রশ্ন কিন্তু ছিল, যতটুকু আমি পেয়েছি তোমাদের কাছ থেকে ইনফরমেশন। আচ্ছা, এর পাশাপাশি তোমাদের অ্যাওয়ার্ড থেকে, অর্থাৎ স্পোর্টস এর সেকশনে অ্যাওয়ার্ড এবং বিশেষ করে আইপিএল থেকে কিন্তু উইনিং টিম, কোন টিম জিতেছিল, যেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, সেটা একটু ভালো করে সেই টিমের কিছু মেম্বারদেরকে ভালো করে তোমার নামটা একটু দেখে নেবে। তারপরে পার্পেল ক্যাপ অর্থাৎ যে সর্বাধিক উইকেট নিয়েছিল সেই পার্পেল ক্যাপ, যা প্রশান্ত কৃষ্ণা, খুব সম্ভবত নাম হচ্ছে প্রশান্ত কৃষ্ণা। ঠিক আছে? এবং উইকেট মনে হয় 25টা মতো উইকেট নিয়েছিল, আর গুজরাট টাইটান টিমের থেকে বিলং করে, যে পার্পল ক্যাপটি পেয়েছে। এছাড়াও আর বাকি যে সমস্ত ওই অ্যাওয়ার্ড গুলো রয়েছে, অ্যাওয়ার্ড বলতে যেই ট্রফি, সেইগুলোর নামগুলো একটু ভালো করে দেখে নেবে। আইপিএল এর থেকে আবারও বলছি, মেনশন করছি, আইপিএল 2025 থেকে কিন্তু প্রশ্ন এসেছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আন্ডার 19 ওম্যানদের, আবারও উল্লেখ করে বলছি, এশিয়ান, ওই জন্যই বললাম যে স্পোর্টস এর কোয়েশ্চেন কিন্তু প্রচুর আছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা হচ্ছে আন্ডার 19 ওম্যানদের ক্ষেত্রে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন দিয়েছে, যেটা উইনিং কিন্তু ছিল ইন্ডিয়া। আন্ডার 19 এর উইনিং কিন্তু হয়েছিল ইন্ডিয়া। আচ্ছা, আর 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 স্পোর্টস এর থেকে কিন্তু দিয়েছিল তোমাদের টি20, অবশ্যই এটা এশিয়ান টি20 এটা উল্লেখ্য। আচ্ছা, এটা হোস্ট কিন্তু করেছিল, দিতেও পারে প্রশ্ন, হোস্ট কিন্তু করেছিল মালয়েশিয়া এটা হোস্ট করেছিল। উইনিং টিম ছিল ইন্ডিয়া এবং রানার আপ ছিল কিন্তু রানার আপ ছিল সাউথ আফ্রিকা।
সাউথ আফ্রিকা, ঠিক আছে। তো এইখান থেকে প্রশ্ন ছিল। তার পাশাপাশি কিন্তু অ্যাওয়ার্ড থেকে প্রচুর প্রশ্ন দিয়েছে। অ্যাওয়ার্ড থেকে তোমাদের মেজর ধ্যানচাঁদ খেল রত্ন, প্রশ্নটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ, তোমরা আমার মানে মুখের কথাটা ভালো করে শুনে নিও, হাতের লেখা যদি বুঝতে নাও পারো। মেজর ধ্যানচাঁদ পুরস্কার, যেটা কিন্তু দেওয়া হয়েছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন, অবশ্যই খেল রত্ন অ্যাওয়ার্ড 2024-এরটা 2025-এ প্রদান করা হয়েছে। সেটা কিন্তু 4 পার্সনকে দেওয়া হয়েছে। সেই 4 পার্সন কে কে, অর্থাৎ অপশনে এই প্রশ্নটা ছিল কতজনকে দেওয়া হয়েছে, বাট পরবর্তী প্রশ্নে কিন্তু তোমাদের দিতেই পারে 4 জনের নাম দিয়ে, ধরো এর মধ্যে কোন প্লেয়ার। তো সেই 4 জনের মধ্যে কিন্তু ছিল ডি গুকেশ, মানু ভাকার, তারপরে ছিল হচ্ছে হারমানপ্রীত সিং এবং আরেকজন হচ্ছে প্রবীণ কুমার। এখানে কে কোন খেলার সাথে যুক্ত প্রত্যেকেই তোমরা জানো। তো এই প্রশ্নটা, এর পাশাপাশি তোমাদেরকে একটু বলে রাখি, এই অ্যাওয়ার্ড গুলো তোমাদের জেনে রাখা দরকার। আমি একটু কালিটা চেঞ্জ করে লিখে দিই। সেটা হচ্ছে এর পাশাপাশি সেটা হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড, যেটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। অর্জুন অ্যাওয়ার্ড কতজনকে দেওয়া হয়েছে? অর্জুন অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে 32 জনকে। তার মধ্যে প্রায় প্যারা অ্যাথলেটস কিন্তু 17 জনই রয়েছে। আর দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড যাদেরকে বেস্ট কোচের জন্য দেওয়া হয়, সেটা কিন্তু 3 জনকে দেওয়া হয়েছে। তো এটাও কিন্তু একটু মনে রাখতে হবে তোমাদেরকে। এর পাশাপাশি স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার, যদি অন্য সেক্টরেও যাই, লরেন্স ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড, লরেন্স ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড, এটা কিন্তু পেয়ে গেছে রিয়েল মাদ্রিদ। এটাও কিন্তু দিয়েছিল রিয়েল মাদ্রিদ সিএফ। আচ্ছা, এর পাশাপাশি তোমরা কোনটা দেখে রাখবে, যেটা হচ্ছে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার, সেটা হচ্ছে কি স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার কিন্তু হয়ে গেছে মন্ডো ডুপ্ল্যান্টিস। এটা কিন্তু আমি তোমাদের সাথে সাথে বলে রাখছি, এগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে স্পোর্টস এর সেকশন থেকে। তো মন্ডো ডুপ্ল্যান্টিস কতগুলোর মানে এখন এই মুহূর্তে তোমাদের লাস্ট মোমেন্টে যেটুকু আমার মনে হচ্ছে করে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, পোল ভল্ট খেলার সাথে যুক্ত দিতেও পারে যে স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার বা মন্ডো ডুপ্ল্যান্টিস কোন অ্যাওয়ার্ডটি পেয়েছে বা তিনি কোন খেলার সাথে যুক্ত। অর্জুন অ্যাওয়ার্ড ওয়ার্ল্ড স্পোর্টস ম্যান অ্যাওয়ার্ড প্রাপ্ত মন্ডো ডুপ্ল্যান্টিস কোন খেলার সাথে যুক্ত দিতেও পারে, সেটা হচ্ছে পোল ভল্ট, ঠিক আছে, পোল ভল্টের সাথে যুক্ত। আর ওম্যানদের ক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটাই ওম্যানদের ক্ষেত্রে কে পেয়েছে, আসলে আমি যখন এটা তোমাদেরকে করিয়ে দেবো, আচ্ছা আশা করি পরিষ্কারই তোমাদেরকে মুখে তো বলছি, সাইমন বাইলস, তার নাম হচ্ছে সাইমন বাইলস, তিনি হচ্ছেন একজন জিমন্যাস্ট, ঠিক আছে। তো এটা মনে রাখবে। আচ্ছা, এর পাশাপাশি কাবাডি ওয়ার্ল্ড কাপ, আমি সব রকম খেলার ফিল্ড থেকে কিন্তু বলছি, কাবাডি ওয়ার্ল্ড কাপ, কাবাডি যেহেতু ইন্ডিয়া জিতেছে তাই এটাও ইম্পর্টেন্ট হয়ে যাবে। কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025-এ কিন্তু মেন এবং ওমেন দুটোতেই কিন্তু ইন্ডিয়া জিতেছে এবং রানার আপ কিন্তু হয়ে গেছে ইংল্যান্ড, এটা মনে রাখবে। আচ্ছা, এখান থেকে চলে গেল, এটা মোটামুটি স্পোর্টস এর সেকশন থেকে। আর আরেকটি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে স্পোর্টস এর সেকশনে তোমাদের বুকস এন্ড অথর, স্পোর্টস এর সেকশন থেকে আমাকে একটু মুছে, এখানে তো মোছার অপশন আছে কি, যা মোছার অপশন এখানে নেই। স্পোর্টস এর সেকশন থেকে বুকস এন্ড অথরের কিন্তু অবশ্যই যেমন এই প্রশ্নটা দিয়েছিল টেস্ট ক্রিকেট এ হিস্ট্রি, এটা অন্য কালি দিয়ে লিখি, একটু সাইড করে লিখলে ভালো হতো আমার, যাই হোক। টেস্ট ক্রিকেট এ হিস্ট্রি, যেটা রাইটার কিন্তু হয়েছেন টিম ওয়ার্নুম। এবং এর পাশাপাশি যে সমস্ত বিখ্যাত বইগুলো রয়েছে তোমরা প্রত্যেকেই জানো, দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর, শিখর ধাওয়ান,
এগুলো আমি জাস্ট একটা নোট করে তোমাদেরকে সাথে শেয়ার করছি। দ্য রাইজ অফ দ্য হিটম্যান রোহিত শর্মার, তারপরে হচ্ছে তোমাদের উইনার্স মাইন্ডসেট শেন ওয়াটসনের। তো এই মোটামুটি বুকস অ্যান্ড অথরের মধ্যেও বলে দিলাম ক্রিকেটারদের বইগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, অবশ্যই 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 দেখে যাবে। আচ্ছা, গভর্নমেন্ট স্কিমের মধ্যে একদম আমি আবারও বলছি, আবারও রিপিট করছি, 2025 সালে অর্থাৎ 2015 সালে যে সমস্ত স্কিমগুলো বেরিয়েছিল, গভর্নমেন্ট স্কিম এবং MOU, আমি এটার সাথে যুক্ত করে বললাম, এই দুটো কিন্তু আলাদা করে আমি একটা ভিডিও করে দিয়েছি, অবশ্যই তোমরা সেটা দেখবে। যেমন ধরো তোমাদেরকে প্রশ্ন কেমন দিয়েছে, উল্লাস, একটা উল্লাস, এটা তোমাদের আগেও বলেছিলাম যে লিটারেসির জন্য অর্থাৎ শিক্ষিত করার জন্য এই উল্লাস একটা উদ্যোগ যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছিল, তার আন্ডারে ফুললি লিটারেট, ফুললি ফুললি লিটারেট কিন্তু হয়ে গিয়েছিল কোনটা, ফার্স্ট স্টেট ছিল তোমাদের মিজোরাম, তারপরে কিন্তু গোয়া এবং তারপরে ত্রিপুরা। তো এইটা এবং তারপরে HP, ঠিক আছে, এই যে সিনক্রোনাইজলি এসেছে মিজোরাম, গোয়া, ত্রিপুরা এবং HP অর্থাৎ হিমাচল প্রদেশ, এই পরপর পুরো সিনক্রোনাইজ কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ প্রশ্ন দিয়েছিল যে এই লাইনের মধ্যে মানে এই উল্লাস যে উদ্যোগটা তার মধ্যে তৃতীয় পুরোপুরি শিক্ষিত শহর কোন বা রাজ্য কোনটি হয়েছে, অ্যান্সারটা কিন্তু হবে ত্রিপুরা, এবং এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, তোমাদেরকে বহুবার আমি এটা করিয়ে দিয়েছি। আচ্ছা, এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখি আবাস যোজনা, আবাস যোজনা বা গভর্নমেন্টের বিশেষ বিশেষ স্কিম যেটা আমি করিয়ে দিয়েছি সেটা অবশ্যই একটু ফলো করবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। আচ্ছা, আর আর মোটামুটি যেমন নীতি আয়োগের চেয়ারপারসন কে হন, অর্থাৎ নীতি আয়োগ প্রত্যেকেই জানো, যেটা আমরা বলি ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগ, NITI, নীতি আয়োগের ফুল ফর্ম কিন্তু অবশ্যই জেনে যাবে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যেটা পুরোপুরি মানে এটা আগে প্ল্যানিং কমিশন ছিল, যেটা পরে কিন্তু চেঞ্জ হয়েছে, এবং এর চেয়ারপারসন বা বলা হয় যে এটা কার দ্বারা প্রতিনিধি বা হেড করা হয় কে, এটা কিন্তু অলওয়েজ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে, সেই প্রশ্নটাও কিন্তু দিয়েছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের বুকস অ্যান্ড অথর, বুকস অ্যান্ড অথর থেকে তো বললামই ওই স্পোর্টস এর রিলেটেড রয়েছে, বাকি অন্যান্য বিশেষ বিশেষ রাইটার অন্নপূর্ণা দি, তারপরে অরুন্ধতী রায়, তারপরে সালমান রুশদি, এই যে বিশেষ বিশেষ লেখক, তোমাদেরকে আলাদা করে আমি আর বলছি না। তো এই টপিকটা অবশ্যই বুকস অ্যান্ড অথরের টপিকটাও কিন্তু ভালো করে দেখে নেবে প্রত্যেকে। আচ্ছা, আর অ্যাওয়ার্ডস এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবার বলে রাখি, সেটা হচ্ছে পদ্ম অ্যাওয়ার্ড, পদ্মা অ্যাওয়ার্ডস 2025, পদ্ম অ্যাওয়ার্ডস 2025-এ কাদের কাদের দেওয়া হয়েছিল, এটাকে আবার একটু কালি চেঞ্জ করে এখানে লিখে দিই, সেটা হচ্ছে পদ্ম, এদিক থেকে যদি বলি পদ্মা, একটু ডিপ কালি দিয়ে লিখি তোমাদের দেখতে সুবিধা হবে, সেটা হচ্ছে পদ্ম, পদ্মা, আবার কালি পড়ছে না, দাঁড়াও ওয়েট এ মিনিট, আবার কালি পড়ছে না কেন, ঠিক আছে, সেটা হচ্ছে পদ্ম বিভূষণ, পদ্মবিভূষণ, তারপরে তোমাদের রয়েছে পদ্মভূষণ, পদ্মা ভূষণ, পেন আমার কথা শুনছে না, এখানে অ্যারো দিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ, আর রয়েছে পদ্মশ্রী, পদ্মশ্রী, এই অ্যাওয়ার্ডের মধ্যে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি, রিপিট করছি, এটা কিন্তু দেখে নেবে, একটু নামগুলো দেখে নিও, পদ্মবিভূষণের মধ্যে 7 জন, তারপরে পদ্মভূষণের মধ্যে রয়েছে 19 জন, এবং পদ্মশ্রী অরিজিৎ সিংও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হয়েছে, পদ্মশ্রী পুরস্কার 2025, এটা কিন্তু অবশ্যই দেখবে। আর বাকি যে সমস্ত অ্যাওয়ার্ড গুলো, যেমন ধরো তোমাদের GP বিড়লা অ্যাওয়ার্ড পেয়েছেন কে, আমাদের ভি নারায়ণন, চেয়ারম্যান অফ ইসরো, তো এই যে প্রশ্নটা এগুলো কিন্তু দিয়েছে, আর বাকি যেই সমস্ত অ্যাওয়ার্ড গুলো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, আদার্স এর মধ্যে বলে রাখি ছোট করে, সেটা হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্স থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে, যেটা হচ্ছে CPI ইন্ডেক্সে ইন্ডিয়ার পজিশন কত, সেটা ছিল 96, তারপরে হ্যাপিনেস ইন্ডেক্সে, হ্যাপিনেসে কিন্তু ছিল 118, তো ইন্ডেক্সটাও কিন্তু অবশ্যই ভালো করে দেখবে, আমি একটা তোমাদের শর্টস এর মধ্যেও করে দেওয়া আছে, ওটাকে একটু ফলো করবে। আচ্ছা, এর পাশাপাশি আর্মি এক্সারসাইজ, আর্মি
এক্সারসাইজ, অর্থাৎ যেটা তোমাদের এসেছিল ইউথ অভ্যাস, ইউথ অভ্যাস কিন্তু এসেছিল, যেটা ইন্ডিয়া এবং ইউএসএ এর মধ্যে হয়, ইন্ডিয়া এবং ইউএসএ এর মধ্যে হচ্ছে। বাকি আর্মি এক্সারসাইজ গুলো কিন্তু ইম্পর্টেন্ট, কোনটা বাইল্যাটারাল অর্থাৎ কোনটা দুটো দেশের মধ্যে হচ্ছে, কোনটাতে কোন এক্সারসাইজে নেভাল যারা আর্মি নেভাল তারা পার্টিসিপেট করছে, কোনটা এয়ার ফোর্স এর আর্মিরা পার্টিসিপেট করছে, সেটা কিন্তু আলাদা আলাদা করে করিয়ে দিয়েছি, সেটা অবশ্যই একটু ফলো করবে। অর্থাৎ এই যে আর্মি এক্সারসাইজের মধ্যে, তারপরে এই যে অপারেশন বার্মা, অপারেশন বার্মা কখন বা কেন লঞ্চ করা হয়েছিল, এই যে মায়ানমারে ভূমিকম্প হলো তার জন্য যে অপারেশন বার্মা লঞ্চ করা হয়েছিল, অপারেশন সিন্দুর, সেটা অবশ্যই ভালো করে তার খুঁটিনাটি ইম্পর্টেন্ট গুলো কিন্তু দেখতে হবে। আচ্ছা, এর পাশাপাশি সামিটস, সামিটস তো বহুবার বলেছি, মানে এটা থেকে প্রশ্ন আসবেই। যেমন G7 থেকে কিন্তু প্রশ্ন দিয়েছিল যে G7 সামিট 51st এডিশন, অর্থাৎ 2025 সালে G7 এর সামিট কোথায় হয়েছিল, সেটা কিন্তু বৈঠক হয়েছিল কানাডাতে, অর্থাৎ হোস্ট করেছিল কানাডা। এবং আপকামিং অর্থাৎ 2026-এরটা কোথায় হবে, 2026-এরটা কিন্তু হতে চলেছে ফ্রান্সে। আচ্ছা, যদি বলা হয় যে G7 কান্ট্রিতে কি ইন্ডিয়া রয়েছে, না, G7 কান্ট্রি পার্টিসিপেট কিন্তু ইন্ডিয়া নয়। G7 কান্ট্রি গুলো মনে রাখার ট্রিক কিন্তু হয়েছে GUICE, জুস উইথ GF, মানে তুমি শরবত খাচ্ছ তোমার জিএফ এর সাথে। J ফর জাপান, ইউ ফর ইউএসএ, আই ফর ইটালি, সি ফর কানাডা, ই ফর ইংল্যান্ড, এবং এখানে জি ফর রয়েছে জার্মানি, এফ ফর রয়েছে ফ্রান্স। তো এটা কিন্তু G7 অল কান্ট্রি। আর G7 কান্ট্রি যদি বলি ফর্ম কত সালে হয়েছিল, সেটাও প্রশ্ন দিতে পারে, যে সেটা হচ্ছে 1975, এবং প্রথম সামিট কিন্তু হয়েছিল ফ্রান্সে, এটা একটু মনে রাখবে। আচ্ছা, এর পাশাপাশি CJI, আদার্স এর মধ্যে এটুকুই জায়গা রেখেছি আমি, সেটা হচ্ছে CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, 52nd কিন্তু ছিল BR গাভাই, এবং 24শে নভেম্বর 53rd যিনি চিফ জাস্টিস তিনি কিন্তু সূর্যকান্ত, তিনি অলরেডি ওথ নিয়ে নিয়েছেন। আর্টিকেল নাম্বার 124-এ দুটো 124 নাম্বার আর্টিকেলের ক্লজ নাম্বার 2 তে কিন্তু রয়েছে এই চিফ জাস্টিসের কথা উল্লেখ কিন্তু রয়েছে, এবং 65 ইয়ার্স অব্দি এর বয়স রয়েছে। আর বাকি যে সমস্ত পদগুলো রয়েছে সেই পদের বয়সটাও একটুখানি তোমরা অবশ্যই দেখে রাখবে। আচ্ছা, এর পাশাপাশি রামসার সাইট, রামসার সাইট, রামসার সাইট থেকে কিন্তু প্রশ্ন দিয়েছিল, যেটা সাকাকারোকোট্টি যে তোমাদের বার্ড স্যাংচুয়ারি, সেটা রিসেন্টলি রামসার সাইডে ইনক্লুড হয়েছে, সেটা কোথায় অবস্থিত, সেটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। বলে রাখি 2025-এ লেটেস্ট তোমাদের একদম লাস্টের দিকে সেটা হচ্ছে আরো 4টে রামসার সাইট কিন্তু যুক্ত হয়েছে। বর্তমানে রামসার সাইট ভারতের সংখ্যা হচ্ছে 94টি। রামসার কনভেনশন কোথায় হয়েছিল, ইটালির রামসার নামক একটি জায়গা, সরি ইরানের রামসার নামক একটি জায়গায়, সালটা হচ্ছে তোমাদের 1971। আমি প্রত্যেকটা জিনিস করিয়ে দিয়েছি, আমি জাস্ট তোমাদের রিভিশনের জন্য এগুলো বলে দিয়ে যাচ্ছি, যে এই সাইটগুলো একটু কভার করো, অবশ্যই করে দেখে যাও যাদের এখনো পরীক্ষা হয়নি। যারা ভয় পাচ্ছ যে কারেন্ট অ্যাফেয়ার্সে এত প্রশ্ন দিয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই টপিকগুলো একটু ভালো করে ফলো করো, তুমিও করতে পারবে কোশ্চেন আনসার। আচ্ছা, তারপরে যেমন লেটেস্ট যেটা বললাম, যে ঝাড়খণ্ডের একটি জায়গা যেটার নাম হচ্ছে উধবা লেক, তারপরে হচ্ছে কিওছেও পালামি, কিওছেও পালামি যে একটি সিকিমের থেকে ইনক্লুড হয়েছে। তারপরে তামিলনাড়ুর আরেকটা বার্ড স্যাংচুয়ারি, সেটাও কিন্তু রামসার সাইডের মধ্যে ইনক্লুডেড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, দুটো ডেট যেমন ছিল, যে ন্যাশনাল হিন্দি দিবস কবে সেলিব্রেট করা হয়, তারপরে ইয়োগা ডে কবে সেলিব্রেট করা হয়, এই দুটো ডেট কিন্তু দিয়েছে। তারপরে ধরো স্টার্ট আপ বিজনেস এর জন্য কোন স্টেট সবার আগে এগিয়ে রয়েছে, যেটা যেমন হবে বেঙ্গালুরু সবার ফার্স্ট, সেকেন্ড হবে দিল্লি, থার্ড হবে মুম্বাই। তো এই একটা তোমাদের এগুলো সাথে সাথে কোন ক্যাপিটাল কাকে বলছে। আচ্ছা, এছাড়াও ডেটের সাথে সাথে থিমটা একটু দেখে যেও। আর মোটামুটি যা যা করণীয়, এই যে টপিক গুলো বললাম, আশা করছি এতেই তোমাদের হয়ে যাবে। একটু ভালো করে দেখো, আমি সব করিয়ে দিয়েছি, গ্রুপ ডি স্পেশাল ভিডিও তোমাদের আছে,
সেটাকে একটু ফলো করো। বাকি তো তোমাদের সাথে কোয়েশ্চেন দিয়ে একটু আমি এটা কিন্তু বলছি 27 এবং 28 তারিখে যে সমস্ত এক্সাম হয়েছে, তো বাকি পরীক্ষাতে এই সমস্ত টপিকের ছোঁয়া কিন্তু অবশ্যই থাকবে। তো এই ছিল তোমাদের আলোচনা এই ভিডিওটার মধ্যে, চেষ্টা করলাম তোমাদেরকে বলার, আশা করি তোমাদের জন্য একটু হেল্পফুল হবে। তো চলো, কেউ যদি আমাদের পরবর্তী ব্যাচ, যেটা আমাদের এনটিপিসির ব্যাচ চলছে, কেউ যদি জয়েন হতে চাও অবশ্যই হতে পারো। 7557050299 এই নাম্বারে তোমরা আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। নাম্বারটা বলে দিচ্ছি 7557050299, এই নাম্বারে তোমরা আমার সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আর অবশ্যই কেউ যদি আমাদের ব্যাচে জয়েন হতে চাইছো তাদের জন্য বলে রাখি যে প্রাইস কত কি ম্যাম, তার আগে বলছি সেটা হচ্ছে 3 মাসের ভ্যালিডিটি পাচ্ছ 369 টাকায়, 369 টাকায় 3 মাসের ভ্যালিডিটি। আর 1250 টাকায় পাচ্ছ 12 মাসের একটা ভ্যালিডিটি। কি কি পাচ্ছ, শুধুমাত্র রেলওয়ের ক্লাস নয়, কিন্তু আপকামিং এমটিএস এর ভ্যাকেন্সি আসবে জিডির ভ্যাকেন্সি, তুমি সব পাবে এর মধ্যে। আর কি থাকবে, এই যে এনটিপিসি প্রগতি ব্যাচ একটু আগেই বললাম, এলপির ব্যাচ পাচ্ছ তুমি, গ্রুপ ডি আরআরবি নিউ যে পরীক্ষা হবে তার আপকামিং ক্যালেন্ডারও কিন্তু বেরিয়ে গেছে, আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এর পরীক্ষার জন্য প্রিপারেশন তুমি নিতে পারছো। আর স্টেটের জন্য নিতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেটা গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য ব্যাচ আমাদের রানিং চলছে, বিপ্লব উন্মেষ আপার প্রাইমারি টেটের ব্যাচ তুমি পাবে, ক্লার্কশিপ মেইনস এর জন্য চয়ন ব্যাচও কিন্তু চলছে, আর ডব্লিউবিপি এসআই এবং কনস্টেবল এই সমস্ত রকম পরীক্ষার ব্যাচ তুমি একটা জায়গা থেকে পাবে, ভাবতে পারছো? সেটা কিন্তু এই যে আমাদের সুপার ডুপার হিট, সেটা হচ্ছে সুপার পাস লাইভ। প্রাইস আবারও বলে দিচ্ছি 369 টাকা 3 মাসের ভ্যালিডিটি, 1249 টাকা কিন্তু 1 বছরের জন্য। আর সাথে সাথে পাচ্ছ তোমরা মক টেস্ট, এটাও ছাড়া কোনোদিন কোনো পরীক্ষার্থী মানে চাকরি পেতে পারবে না, মক টেস্ট তোমাকে দিতেই হবে। প্রচুর প্রচুর মক টেস্ট দাও, পাবে তুমি পিওয়াই কিউ, কোন পরীক্ষার পিওয়াই কিউ, এনি কাইন্ড অফ পরীক্ষার পিওয়াই কিউস পাবে, পাবে তার সমাধান, এবং লাইভ ক্লাসও তুমি করতে পারবে, পারবে রেকর্ডেড ক্লাসও। তো আবারও বলে দিলাম, কেউ যদি ব্যাচ নিতে চাও নিতে পারো ডাইরেক্টলি, NITI এটা হচ্ছে আমার কুপন কোড, এটা ইউজ করতে পারো। ফোন নাম্বার তো বলেই দিলাম 7557050299, এই নাম্বারে তোমরা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করেও নিতে পারো কোনো ব্যাচ নেওয়ার আগে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের মানে অফিসিয়াল যে টেলিগ্রাম, সেখানেও তোমরা জয়েন হতে পারো। তো যদি তোমাদের ভিডিওটা মনে হয় হেল্পফুল বা ভিডিওটা তোমাদের ভালো লাগছে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল। তো চলো, আজকের মতো আমি এখানেই আসছি, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, এবং অবশ্যই লাইভ ক্লাসে তো বটেই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে।